সো হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব গোলক চ্যাপ্টার 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। সো দেখো, গোলক চার টাইপের আমাদের অঙ্কর মধ্যে আমরা এখানে চার টাইপের গোলক পাবো। সো চার টাইপের গোলক কী কী হবে দেখো। প্রথমে একটা হয়ে যাবে নর্মাল গোলক। ওকে, 1 মিনিট স্টুডেন্টস। দেখো, একটা হয়ে যাবে তোমার নর্মাল গোলক। সেটা কেমন হবে বলো তো? এটা হয়ে গেল নর্মাল গোলক। একটা পেয়ে যাবে তোমরা অর্ধ গোলক। ওকে, একটা পেয়ে যাবে অর্ধগোলক। অর্ধগোলকটা কেমন হবে? এটা এগুলো অর্ধগোলক। একটা পাবে নিরেট অর্ধগোলক। ওকে, এখানে নিরেট মানে কি বলো তো? নিরেট অর্ধগোলক মানে কি হয়ে গেল? যে ওপরটাও নিরেট মানে ওটা ফাঁপা থাকবে না। মানে দেখো, এটা দেখো অর্ধেক, এটা কি থাকবে বিন্দু থেকে পুরো, মানে কি হবে? ফাঁপা থাকবে না। আশা করি বুঝে গেছো। একটা রইবে ফাঁপা গোলক। ওকে, তো এই চার টাইপের গোলকই তোমরা পাবে। এগুলো পড়ে দেওয়ার মানে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে গোলক সম্বন্ধে। আর পরে যদি গোলকের আর কোনো অঙ্ক থাকে অসুবিধা হবে না। ফাঁপা গোলক কেমন হবে দেখো, ভিতরটা ফাঁপা থাকবে আর বাহিরটা এভাবে ফুল থাকবে। আশা করি তোমরা বুঝে গেছো। দেখো দেখো, এটা হয়ে যাবে ফাঁপা গোলক। এবার দেখো, এর মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে ব্যাসার্ধ আর একটা আছে ব্যাস। তো দেখো, কোনো গোলকের যদি আমি এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট নিয়ে যদি একটা দাড়ি টানা হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কিভাবে ডিনোট করি? আর দিয়ে। আবার সেম, কোনো গোলকে পুরোটা মাঝ থেকে এদিকেও আমি সমান নিচ্ছি, এদিকেও সমান নিচ্ছি, পুরো জায়গাটা যদি আমি কাভার করে একটা রেখা, তাহলে ওটাকে কি বলা হয়? ব্যাস। তাহলে এখানে দেখতে গেলে তোমরা দেখবে একটা জিনিস বুঝতে পারবে, এটা হয়ে গেল ব্যাস। আর আবার দেখো, এটা কি হয়ে যাবে? ব্যাসার্ধ। তাহলে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারবে যে কত ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এই পয়েন্ট তোমরা মনে রাখবে। অতএব ব্যাস ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ওটা তোমরা এবার বুঝে গেছো, ব্যাস আর ব্যাসার্ধ। সো এখানে দেখো, ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিচ্ছি, তাহলে এখানে ব্যাস কত হয়ে যাবে? দেখো, এটাকে যদি আমরা আর ধরে নিচ্ছি, তাহলে এটা কি? এটা আর প্লাস আর, 2r হয়ে যাবে, দ্বিগুণ বলে। তোমরা আশা করি এখানে বুঝেই গেছো যে এই পুরোটাকে যদি আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি, সরি ব্যাস, এই পুরো লাইনটা পুরোটা, যেটা পুরোটা কভার করে নিচ্ছে সেটা ব্যাস হয়ে যাচ্ছে। আর ব্যাসার্ধ কি অর্ধেকটা কভার করছে একটা গোলকে, তাহলে এটা ব্যাসার্ধ। সো ব্যাস তাহলে কি হয়ে যাবে? ব্যাস 2r। ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর ব্যাস ইকুয়াল টু 2r। আশা করি তোমরা এখানে একটা বুঝে গেছো। এখানে একটা পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। বলা হয় একটা গোলকের কটি তল? একটি তল। ওকে, তো আশা করি তোমরা এটাও বুঝে গেছো যে একটি গোলকের কটি তল হয়? একটি তল হয়। কারণ দেখো, এবার এই কনসেপ্টটাকে হাঁটিয়ে দিচ্ছি, ব্যাসার্ধের এই যে কনসেপ্টটা, এটাকে হাঁটিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, চলো দেখো,
হ্যাঁ দেখো, একটি বৃত্তের আমরা কি বলেছি, দেখো দেখো প্রথমে একটা আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে যাচ্ছি। ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে। এবারে কি করব দেখো, তোমাকে বলে দেবে একটি গোলকের কটি তল। একটি গোলকের কত তল। তো আমরা এখানে কি বলবো, একটি তল। একটি তল এবারে কি হয়ে যাচ্ছে দেখো, আমি একটা যদি গোলক নিচ্ছি, আমি একটা যদি রেখা টানছি, রেখা দেখো, তাহলে রেখাটা কোনখানে টাচ হলো বলো, এই অংশটাই টাচ হলো। তাহলে কি হবে বলো, একটি তলেই তো হচ্ছে। একটি গোলকের কটা তল হচ্ছে দেখো, এই একটা তল যেখানে এটা থাকছে, তাহলে একটি গোলকের একটি তল। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝে গেছো। এবার দেখো, তোমাকে হয়তো বলে দেবে যে কোনো নিরেট গোলকের, নিরেট গোলক বলে দেবে এমনি করে, হ্যাঁ, এই নিরেট গোলকের দুটি তল হয়, দুটি তল, বক্রতল আর উপরে তল বা সমতল। ওকে, নিরেট গোলকের কটি তল হয়ে যাবে, দুটি তল, সমতল আর বক্রতল। সো এটাকে বলা হয় সমতল, সমতল অবলিক উপরিতল। আর এটাকে বলা হয় বক্র তল, দুটি তল। এবার দেখো, এগুলো কিছু মানে জানার পয়েন্ট ছিল, যেগুলো আমরা আশা করি জেনে গেছি। এবার দেখো, কোনো জায়গায় তোমাকে বলে দেবে যে এই ফাঁপা যে গোলকটা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো তো, এই ফাঁপা গোলকের ক্ষেত্রে জানো তো ব্যাসার্ধ ওই টাইপের কিছু বলে দেবে, দুটো হবে। এই প্রথমে যেটা আমি ব্যাসার্ধটা নেব, ওটা যদি আমি এখান থেকে নিচ্ছি, ছোট হাতের আর নিচ্ছি দেখো, তাহলে যে বড়টা নেব, যে ফাঁপা ফাঁপা অংশটার থেকে যেটা আমি নেব, আশা করি তোমরা আমার পয়েন্টটা বুঝে গেছো। এই ফাঁপা অংশটার থেকে যেটা আমি নিচ্ছি ব্যাসার্ধ, সেটা কি হয়ে যাবে, বড় হাতের আর দিয়ে ডিনোট হবে। আশা করি তোমরা এই কনসেপ্টগুলো বুঝে গেছো। সো এবারে দেখো, এর আমরা সূত্রের দিকে যাব। মনে রাখবে গোলকের সূত্র আছে, যে সূত্রগুলো যদি তোমরা মনে রেখেছো তাহলে তোমাদের পুরো অঙ্কটা হয়ে যাবে। সো গোলকের সূত্রগুলো আমি এবারে একের পর এক তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো। সূত্রগুলোকে, গোলকের সূত্র কি হচ্ছে দেখো, গোলকের প্রথম সূত্র হচ্ছে তোমার গোলকের প্রথম সূত্র হয়ে যাচ্ছে তোমার গোলকের বক্ষতলের যে ক্ষেত্রফলটা হয়, দেখো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr²।
বর্গ একক। এবারে একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হয়ে গেল। এবারে দেখো, কোথাও তোমাকে বলবে যে গোলকের আয়তন। সো গোলকের আয়তনের কি সূত্র? 4 πr³ একক। এখানে হয়তো ঘন হয়ে যাবে বা বর্গ একক হয়ে যাবে। অর্ধ গোলকের ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো তো? অর্ধ গোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফলের সময় সূত্রটা হয়ে যাবে 2πr²। 2πr² একক। এবার দেখো, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr²। এবার দেখো, নিরেট অর্ধগোলকের আয়তন কত হয়ে যাচ্ছে? 2-3πr³। ফাঁপা গোলকের আয়তন কি হয়ে যাবে? দেখুন, ফাঁপা গোলকের আয়তন। তোমরা চিন্তা করো না, তোমাদেরকে পুরো কনসেপ্টগুলো পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো, যে কোনটার জন্য কেন হচ্ছে সূত্রটা, সেটাও বুঝিয়ে দেবো। দেখো, ফাঁপা গোলকের আয়তন কত হয়ে যাবে? 4/3πr³। তোমরা যেখানে জানো যে ফাঁপা গোলকে আমি দুটো ব্যাসার্ধ পাবো, একটা আর পাবো ছোট হাতে, একটা বড় হাতে আর নেবো। সো তোমাদেরকে এবারে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা সূত্রগুলো যদি চাও তো একবার লিখে নিতে পারো, কারণ এবারে আমি তোমাদেরকে সূত্রগুলো বুঝিয়ে দেবো যে কোনটা কেন হচ্ছে। দেখো, সো চলো স্টার্ট করি। ফাঁপা গোলকের দেখো, ফাঁপা গোলকেরটা দেখছি। ওকে, দেখো, সরি গোলকেরটা দেখে নেব। গোলকের কি হচ্ছে দেখো তো, বাবা একটা গোলক নিয়ে নিলে এখানে বক্রতলের ক্ষেত্রফল। মনে রাখবে, গোলকের বক্রতল আর সমগ্রতল একই হয়। ওকে, পূর্ণ গোলকের ক্ষেত্রে। তো তাই এখানে কি হয়ে যাবে? অথবা সমগ্রতল অথবা বক্রতল, কিছু বি দিতে পারে। সেখানে এটা যদি ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি, ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে? আর তাহলে এটা সূত্র কি হয়ে গেছে এখানে? তাহলে পাই মানে তোমরা জানো 4πr²। পাই মানে কি? পাইয়ের ভ্যালু পরিমিতিতে কি হয় বলো? 22/7। তাহলে এখানে কি হবে বলো? 4πr²। তো পাইয়ের ভ্যালু কি হয়ে যাচ্ছে? 22/7 ইন্টু আর মানে স্কোয়ার। I² মানে কি যাবে? যে ব্যাসার্ধর যে ভ্যালুটা দেওয়া থাকবে। ওকে, ব্যাসার্ধের ভ্যালুটা দেওয়া রইবে।
বা ব্যাসার্ধের ভ্যালু দেওয়া রইবে না, তোমার বাহারকে নিতে হবে। তাই যখন অঙ্ক করবে এভাবে হবে, বক্রতলের ক্ষেত্রফল এভাবে হবে। সো এবারে আমরা পরেরটার দিকে দেখছি। দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্ক বলছি সরি দেখো, এবার তোমাকে বলছি যে নিরেট গোলকের আয়তন বলা হচ্ছে। মানে তোমার গোলকের আয়তনের ক্ষেত্রে নিরেট গোলক হয়ে গেল, গোলকের আয়তনের ক্ষেত্রে সূত্রটা সেমই হবে। এটা যদি গোলকের বক্ষটা বা সমগ্রটা বলা হয় তাহলে এই সূত্রটা ইউজ হবে, 4πr²। আর গোলকের আয়তন বলা হলে 4/3πr³ হয়ে যাবে। এবারে এখানে অর্ধগোলকের ক্ষেত্রফলে কত দেওয়া আছে, 2πr²। অর্ধগোলক মানে কি, একটা গোলক, দেখো একটা গোলক। সো এই একটা অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে, πr²। এটাও তো একটা অর্ধগোলক, দেখো এটাও তো একটা অর্ধগোলক, এরও ক্ষেত্রফল কত হবে বলো, πr²। সো এই দুটো যখন যোগ হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, 2πr²। কারণ এ একটা অর্ধগোলক আর এটাও একটা অর্ধগোলক। সো এই যখন দুটো হয়ে যাবে যোগ হবে, তো এই অর্ধগোলকের ক্ষেত্রফল আর এই অর্ধগোলকের ক্ষেত্রফল তো কি হবে, 2πr²। তাই এখানে 2πr² হয়েছে। আশা করি তোমরা এখানে বুঝে গেছো এই কনসেপ্টটা। এবারে নিরেট অর্ধগোলক। সো নিরেট অর্ধগোলকে কি আছে দেখো তো, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr²। সো নিরেট অর্ধগোলক মানে আমরা জানি একটা অর্ধগোলক হবে, একটা এখানে অর্ধগোলক আছে, এটাকে যদি আমি নিরেট বলছি, দেখো নিরেট অর্ধগোলক। সো নিরেট অর্ধগোলকে জানো তো এই ফাঁপা অংশটা পুরো মানে ভরা থাকে। তাহলে এখানে দেখো প্রথমে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা নর্মাল গোলক হয়ে যাচ্ছে, এর ভিতরে ভরা অংশ আছে, ঠিক আছে, আর এটা একটা গোলক। সো এটা আমরা এর আগে কি করলাম বলো তো, অর্ধগোলক হয়ে যাচ্ছে এটা এখন আমি অর্ধগোলক হিসাবে নিচ্ছি। দেখো এখানে তিনটা বেরিয়ে যাচ্ছে, এই একটা আমি নিয়ে নিচ্ছি πr²। এই যে গোলকের যে বাহিরের অংশটা তার জন্য একটা নিয়ে নিচ্ছি πr², প্লাস এই ভিতরের অংশটা πr²। তো তাহলে কি হয়ে যাবে, 3πr²। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। এবার এটা যদি তোমরা না বুঝতে পারছো, এটার আরো একটা ইজি অংশ আছে। দেখো এভাবে না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, দেখো এভাবে বোঝার চেষ্টা করো। ওকে, দেখো এটা এখন কি বটে বলো তো, এটা এখন নর্মাল অর্ধগোলক বটে, নর্মাল অর্ধগোলক। তারপরে এটার ভিতরে যখন ফাঁপা অংশটা চলে আসবে, এটা নিরেট অর্ধগোলক হয়ে গেল। তাহলে এটা এখন পর্যন্ত কি আছে বলতো, একটা অর্ধগোলক বটে, এটা আর এটা নিয়ে এটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক, আর এই ভিতরে যে নিরেট অংশটা এটা আলাদা। সো আমরা জানি যে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কত, 2πr²। এটা এখন অর্ধগোলক হিসেবে আমরা নিচ্ছি, অর্ধগোলক এই দুটোকে। আর এই ভিতরে যে আমরা নিরেট অংশটা যে পেয়ে যাচ্ছি, এটার আমি নর্মাল একটা গোলকে নিচ্ছি। তো নর্মাল যখন নিয়ে নেবে অর্ধগোলক, তখন কি হয়ে যাবে বলো, πr²। সো তাহলে এখানে কি হবে, 3πr²। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে, 3πr²। আশা করি এবার তোমরা বুঝে গেছো হয়তো। সো এবারে নিরেট অর্ধগোলকের আয়তন বলা হয়েছে। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের আয়তনটা কোনো বড় ব্যাপার নেই, ওটা হয়ে গেছে, ওটা বুঝে নাও 2/3 পাই আর কি
আর এই যে অঙ্কটা যে রইল ফাঁপা গোলকের আয়তন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কি করব দেখো, এখানে তোমাকে বুঝতে হবে একটু যে এটা আসছে কেন। এই যে ফাঁপা গোলকের যে আয়তনটা হচ্ছে তোমার, সো ফাঁপা গোলকের ক্ষেত্রে আসছে কেন বলো তো? হুম, কি দেওয়া আছে বলো? ফাঁপা গোলকের আয়তন এটা। সো এটার কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ওকে, সূত্রটা আমি আরেকবার বড় করে লিখে দিচ্ছি। দেখো কি হয়ে যাবে সূত্রটা, আরে ইয়ার কি হয়ে গেল স্ক্রিনে, দেখো সরি স্টুডেন্টস, 4/3 পাই আর কি ঘন একক হবে। সো এটা যে হয়ে গেল ফাঁপা গোলকের আয়তনের ক্ষেত্রে, এটা কেন হচ্ছে দেখো, ফাঁপা গোলকের তুমি টার্মসটা আগেই পড়ে রেখেছো। ধরলাম এটা একটা ফাঁপা গোলক। সো ফাঁপা গোলক মানে কি বাহিরেও থাকবে ফাঁপা। সো এখান থেকে যদি আমি এটা পুরোপুরি যদি এটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি দুটো গোলকেরই, তাহলে এটাকে যদি আমি ক্যাপিটাল আর নিচ্ছি, তাহলে শুধু এই গোলকটার যে নেব প্রথমে গোলকটা, ওটা আমি তাহলে কি নেব, ব্যাসার্ধ আর নেব। তাহলে কি হবে দেখো, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, গোলকের আয়তন কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ঘন একক। আর কিউ কেন হবে দেখো, ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আমার এখানে আর ধরে নিয়েছি, ক্যাপিটাল আর ধরেছি। এবারে ছোট হাতের আর দেখো, আর একক বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হয়ে যাবে এখানে আমার, 4/3 পাই আর কিউ ঘন একক। ওকে, তাহলে দুটো আমি কি করবো দেখো, ফাঁপা গোলকের আয়তন কি করবো বলো, 4/3 আর কিউ মাইনাস 4/3 আর কিউ ঘন একক। তুমি যদি দেখছো এভাবে তাহলে তাহলে কি হবে, 4/3 আর কিউ মাইনাস আর কিউ ঘন একক। এবারে তোমরা বুঝে গেছো তো যে এই 4/3 আর কিউ মাইনাস আর কিউ ঘন একক কেন হলো। ফাঁপা গোলক নিলাম, তো ফাঁপা গোলক কি দুটো রইবে, একটা ভর্তি আর একটা ফাঁপা, বাইরেরটা ফাঁপা রইবে। তো পুরো জন আমরা ব্যাসার্ধটা নিয়ে নিচ্ছি দুটো গোলকের, ওটা ক্যাপিটাল আর নিচ্ছি, আর প্রথম গোলকেরটা নেওয়ার সময় স্মল হাতের আর নিচ্ছি। দুটো সূত্র কি হলো দেখো, আমরা ফাঁপা গোলকের আয়তন যেমনই কোনো 4/3 আর কিউ হয়। সো প্রথমের ক্ষেত্রে আমরা আর কিউ নিলাম, তো ক্যাপিটাল আরটা নিলাম, সেকেন্ডের ক্ষেত্রে ছোট আরের আরটা নিয়ে নিলাম। দুটোর যখন করলাম দেখো মাইনাস করে, 4/3 কমন চলে এলো, এই আর কিউ আর আর কিউ
চলে এলো এদিকে, তাই দেখো এটা বেরিয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সো এটা দেখো তোমাদের সূত্রগুলো ছিল। আশা করি তোমরা সূত্রগুলো কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে লিখে নাও, তাহলে কি হবে, ওটা তোমাদের পক্ষে ইজি হয়ে যাবে পরবর্তী অঙ্কগুলো বোঝার জন্য। তাহলে তোমাদের পক্ষে কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো বুঝে নাও, আর একবার লিখে নাও, ওটা পজ করে লিখে নাও সূত্রগুলো। নাও প্রথমে এটা লিখে নাও, লিখবে তো। দেখো এবার একটা জিনিস দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে তো, যে বেশিরভাগ স্টুডেন্টদের অসুবিধা হয় যে স্যার এই অঙ্কটা আমি বুঝবো কি করে, যেখানে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, না এখানে গোলকের আয়তনের সূত্রটা ইউজ হবে। এটা বেশিরভাগ স্টুডেন্টের অসুবিধা হয় কোশ্চেন পড়ার পরে, যে কোনখানে আমার বক্ষতলের সূত্রটা ইউজ হবে আর কোনখানে আয়তনের সূত্রটা ইউজ হবে। সো এই জিনিসটা আমরা দেখে নেব, এই জিনিসটা আমরা চেষ্টা করবো যে প্রথমেই ক্লিয়ার করে নিতে। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অঙ্কগুলো আরো ইজি হয়ে যাবে, যত ইজি ভাবছো তার থেকেও আরো ইজি হয়ে যাবে বোঝা, যখন তুমি বুঝে যাবে যে কোনখানে কোন সূত্রটা ইউজ হবে, কোনখানে ক্ষেত্রফল ক্ষেত্রফল অবলিক সমগ্রতল, আর কোনখানে আয়তনের সূত্র ইউজ হবে। ওকে, সো দেখো কোথাও তোমাকে ওইটা বলে দেবে যে ব্যাসার্ধ বার করো, কি বলা হবে, ব্যাসার্ধ বার করো। সো বলে দেবে যেটা নর্মাল বল আছে, ওর ব্যাসার্ধ 10.5 আছে, বলবো ওটা সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করো। তখন তুমি বুঝে যাবে যেখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলা হয়েছে সেখানে ব্যাসার্ধ বার করতে হবে। তো এখানে তাহলে কি হবে, এখানে ক্ষেত্রফলের আয়তন কোশ্চেনটা ইউজ হবে। যখন কোনো সময় বলে দেবে নর্মাল বল দেওয়া দেবে, বলবে ব্যাসার্ধ দিয়ে দিয়েছি, সমগ্রের ক্ষেত্রফলটা বার করো, ঠিক আছে। কোথাও বলা হবে যে চামড়ার বল ইউজ করা হবে, ঠিক আছে তো, চামড়ার বল। বলবে যে একটা দেখো বল আছে, বলবে এই বলটাকে বলবে যে প্রতি সেন্টিমিটারে এত দিয়ে নিয়ে চামড়া দিয়ে মোড়া হয়েছে, এত টাকা লেগেছে, তাহলে কত টাকা লেগেছে। তো এখানেও কি হবে বলো তো, এখানেও তোমার কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল ইউজ হবে, সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র ইউজ হবে। আশা করি তোমরা বুঝে গেছো। এবারে কোথাও কি হবে দেখো তো, কোথাও তোমাকে এমনি যেটা অর্ধগোলক বলে দেবে, বলবো অর্ধগোলকের ব্যাসার্ধ এত আছে, তাহলে কি হবে, সব মনে রাখবে। অর্ধগোলকও বলে দেবে, তখন না সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা হবে নিজেদের সমগ্র তলে অর্ধগোলকের, তখনও এখানে এই সূত্রটা ইউজ হবে। এবার দেখো আয়তনটা কোথায় কোথায় ইউজ হবে বলো তো, আয়তন কোথাও, আয়তনের যে অঙ্কটা আছে বলে দেবে যে আয়তনেরটা তুমি কোথায় ইউজ করবে। দেখো কোথাও হয়তো তোমায় বলে দেবে যে লোহার বল বলে দেবে। ওকে, আশা করি বুঝে গেছো তুমি। দেখো বলে দেবে যে একটা বলে দেবে ব্যাসে, বলবে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলে দেবে একটা লোহার বলে, কি বলে দেবে, লোহার বল। যেখানেই বুঝে নেবে, ঠিক আছে, যে নিরেট বল দেবে, নিরেট বল বা লোহার বল দেবে, ওখানে অঙ্কটায় কি বলা হবে যে কত লোহা ভরতে হবে, কত লোহা ভরতে হবে। সো ওখানে তুমি কি করবে, এই আয়তনের সূত্রটা ইউজ হবে। কিসের সূত্র ইউজ হবে, আয়তনের সূত্র
আয়তনের সূত্র কি হবে? ইউজ হবে। আশা করি তোমরা বুঝে গেছো এখানে। এবারে কি বলে দেবে কথা, হয়তো বলে দেবে যে একটা এমনি বল আছে, বলবে এটাকে তুমি 3টা ভাগে করে নাও। 3টা বলে কনভার্ট করলাম, বলবে কত হবে। তখন তোমায় কি করতে হবে? 3টারই প্লাস করে বার করতে হবে, তখন তোমার আয়তনের সূত্র ইউজ হবে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এবার দেখো নেক্সট যে পার্টটা হবে, ওখানে আমরা প্র্যাকটিস করে নেব যে ওখানে আমরা এবারে দেখে নেব যে কী করে অঙ্কগুলো হবে। সো নেক্সট পার্টে আমরা অঙ্ক করব। দ্যাটস ফর অল। বসে দেখি 12 অঙ্কগুলো ট্রাই করব। তোমাদেরকে এখানে সূত্র আমি আগেই বলে দিয়েছি, এবারে অঙ্কগুলো ট্রাই করবো, আর অঙ্কগুলোর সাথে সাথে তোমরা বুঝে যাবে যে কোনখানে কোন সূত্রটা কেন ইউজ হচ্ছে। চলো শুরু করা যাক। দেখো প্রথমের অঙ্কটা কি আছে বলো তো? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। সো দেখো এখানে ধরো এখানে একটা গোলক আছে। সো ব্যাসার্ধ মানে কি হয় বলো তো? ব্যাসার্ধ মানে হয় ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধকে আমরা আর বলে ডিনোট করি। সো এখানে আর ইকুয়াল টু কত আছে? 10.5 সেমি। ওকে, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তোমরা এখানে আগেই জানো যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, তোমাদেরকে আমি আগেই লিখিয়ে দিয়েছি উপরে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার বর্গ। সেমি একক মানে এখানে সেমি আছে, তাই কি হয়ে যাবে? বর্গ সেমি। পাইয়ের ভ্যালু তোমরা কি জানো বলো? 22/7। এখানে আর এর ভ্যালু কি আছে বলো তো? 10.5। আর স্কোয়ার হয় তো, তাহলে এখানে আর স্কোয়ার হবে। আর এর ভ্যালু দেওয়া আছে, এখানে আর স্কোয়ার আছে, জন্য আর এর ভ্যালু 10.5 তার হোল স্কোয়ার। 4 যেমন থাকে অমনি 4 হবে। সো এটা তোমাদের অঙ্কটা কনসেপ্টটা করিয়ে দিলাম। এবারে আমরা অঙ্কটা করব। দেখো কি করে অঙ্কটা হবে। সো এখানে কি করব, দেখো গোলকের, দেখো কি হবে এখানে, গোলকের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু 10.5 সেমি। অতএব অতএব গোলকটির, এখানে খোঁজা কি চেয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব গোলকটির গোলকটির দেখো, অতএব গোলকটির সমগ্রতলের, অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে বলো তো? 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি হবে, কারণ এখানে সেমি দেওয়া আছে। 10.5 কাছে কি দেওয়া আছে? সেমি দেওয়া আছে। সো কী হবে? 4-এর ভ্যালু 4 বসে যাবে। পাইয়ের ভ্যালু কত? 10^2/7। আর স্কোয়ার, আর এর ভ্যালু কত আছে? 10.5 তার হোল স্কোয়ার।
বর্গ সেমি। তাহলে এবারে কি হবে, 4 × 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5। এবার এখানে পয়েন্টটা যদি উঠে যায় তাহলে নিচে কি হবে, 10 হবে। এ পয়েন্টটা উঠিয়ে দিলাম, তো নিচে কত হয়ে গেল আমাদের, 10 হয়ে গেল। সো এবারে যদি এটার ক্যালকুলেশন করা হয় তাহলে এটা অ্যান্সার কত বেরোবে জানো? দেখো, ক্যালকুলেশন পার্টটা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে, কারণ সিলেবাসটা একটু জলদি কমপ্লিট করতে হবে আর টাইম নেই। সো এটা হয়ে যাবে 1386 বর্গ সেমি। সো এতটা করার পরে তোমরা উত্তরে কি করবে বলো তো? পরীক্ষার হলে যখন তোমরা করবে, এখানে তোমরা কি করবে, এভাবে লিখবে উত্তর, ওকে। তারপরে কি লিখবে তোমরা, ওকে, গোলকের, অতএব গোলকের সমগ্র তলের, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। আশা করি তোমরা এটা বুঝে গেছো। সো এবারে আমরা 2 অঙ্কটার দিকে যাব। 2 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 2 অঙ্কটা তোমার এখানে আছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। সো দেখো, একটি চামড়ার বল আছে। সো তোমরা জানো যে ব্যাস মানে কি পুরোটা হয়, আর ব্যাসার্ধ মানে কি শুধু অর্ধেকটা হবে। ব্যাসার্ধ মানে শুধু অর্ধেকটা হবে। সো এখানে কি বলা হয়েছে, প্রতি বর্গ সেমিতে, ধরো এটা 1 বর্গ সেমি, ওটা 1 বর্গ সেমি, তো 1 বর্গ সেমি, এই 1 বর্গ সেমিতে কত টাকা লেগেছে, 17.50 টাকা লেগেছে। সো 17.50 টাকা হিসেবে এই পুরো বলটা তৈরি করতে কত টাকা লেগেছে টোটাল, 431.20 টাকা। ওকে, তোমরা এতটা তো বুঝে গেছো যে 1 বর্গ সেমিতে 17.50 টাকা লাগছে বলটা বানাতে। তাহলে টোটাল সব বর্গ সেমিরা মিলিয়ে নিয়ে পুরো বলটা বানাতে টোটাল কত টাকা লাগছে বলো তাহলে, 431.20 টাকা। তো তাহলে এখানে কি বলছে, বলের যে ব্যাসের যে দৈর্ঘ্যটা হিসেব করো। এই ব্যাসটা যদি টোটালটা বেরিয়ে গেল তাহলে পুরো দৈর্ঘ্যটা হিসেব হয়ে যাবে যে কত সেমি লেগেছে টোটাল, এই 17.50 হিসেবে টোটাল কত সেমি লেগেছে। আশা করি তোমরা এটা বুঝে গেছো, কনসেপ্টটা বুঝে গেছো, ঠিক আছে। এখানে বলা হয়েছে, এটাই বলা হয়েছে যে এই যে তোমার যে বলটা যে তোমার আছে, সো এই বলটার প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা লেগেছে। ওকে, এই একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে পুরো বলটা কমপ্লিট করতে 431 টাকা লেগেছে। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। সো আমরা জানি কোনো বলের যখন ব্যাসের দৈর্ঘ্য বার করব, সো এখানে ব্যাস দেওয়া থাকে না, সবসময় আগে আমাকে ব্যাসার্ধ করে নিতে হবে। আমরা কি জানি দেখো, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে তোমার ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে ব্যাস কি হচ্ছে, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে। এই জিনিসটা সবসময় কিন্তু তোমরা মনে রাখবে, ওকে। তো এখানে তাহলে আমরা কি করব দেখো, এখানে আমরা এটা ধরে নেব যে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি বলেছে। তো এখানে কি করবো দেখো, আমরা প্রথমে এর ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নেব, তারপরে যখন ব্যাস বার করব তখন কি করব আমরা, 2 × r।
আমরা যেটুকু জানি যে দেখো একটা বলে যদি তুমি ব্যাসার্ধ বার করছো, ব্যাসার্ধ আর হচ্ছে, তাহলে ব্যাস কি হবে, পুরোটা হবে, তাহলে আর প্লাস আর কি হবে, 2r হয়ে যাবে। বুঝে গেছো তো? এটা তো দ্বিগুণ হচ্ছে না? হ্যাঁ, যদি একটা বলে তোমার এটা যদি তোমার 10 সেন্টিমিটার থাকে, তাহলে এই পুরোটা কত হবে, এই সাইজেরটা কাভার করার পর তাহলে কত হয়ে যাবে, 20 সেন্টিমিটার হয়ে যাবে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝে গেছো, এই জায়গাটা বুঝে গেছো, ব্যাস আর ব্যাসার্ধর এই প্রবলেমটা। সো দেখো কি বলা হয়েছে যে বলটির প্রতি বর্গ সেমিতে 1 বর্গ সেমিতে 17.50 টাকা হিসাবে টোটাল কত লেগেছে, 431 টাকা লেগেছে, টোটাল 431 টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে রাখি, বলটির ব্যাসের দৈর্ঘ্য বলা হয়েছে, তো এখানে আমরা কি করবো, এখানে লিখবো, ধরি, সরি স্ক্রিন, হ্যাঁ, ধরি ধরি বলটির বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, ব্যাসার্ধ ধরে নিয়েছি, এই লাইনটা মনে রাখবে। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। অতএব চামড়ার বল তৈরি করতে তাহলে মোট খরচ কত লেগেছে, চামড়ার বল তৈরি করতে চামড়ার বল তৈরি করতে 40 বর্গ সেমিতে, অতএব চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে কত লেগেছে, 17.50 টাকা। বর্গ সেমিতে খরচ কি হয়ে যাবে এখানে, তাহলে 4πr² ইন্টু 17.50 টাকা। এবারে তোমরা বলতে পারো এখানে কি হলো, তোমরা এখানে বলতে পারো যে এখানে 17.50 কেন এলো। দেখো বলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলে, এই পুরো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বলে, 4πr²। আর এই 1 বর্গ সেমিতে কত খরচ হয়েছে, 17.50 টাকা। সো পুরোটাই যে খরচাটা হবে ওটা 431 টাকা হয়েছে। তো এই 1 বর্গ সেমিটারে যে 17.50 টাকা রয়েছে, আর এই পুরোটার যে সূত্রটা কি বলে, সমগ্র 4π², তো এটা ইন্টু এটা হয়ে যাবে, তাই এখানে এটা হলো। আর যেটা এবারে মোটটা আছে, মোটটা এবারে বার করতে হবে। সো মোটটা বার করার জন্য কি করতে হবে, এখানে শর্তানুসারে কি আছে দেখো, এখানে 4πr² ইন্টু 17.50 ইকুয়াল টু যে মোট কত আছে, 431 টাকা, 431.20। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, বা দেখো 4 হয়ে গেল। এবারে কি হয়ে যাবে দেখো, আয়ের ভ্যালু কত, 22/7 ইন্টু r²। তো আর এর ভ্যালুটা এখানে কোনো নেই। তারপরে দেখো এখানে কি আছে, 431.20,
আর এটা যখন আসবে এটা কি হবে, নিচে চলে আসবে 17.50। এবারে কি হবে দেখো, শুধু আমি এখানে আর স্কোয়ারটা রাখবো, বাকি সব ভ্যালুগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে, 431.20, 17.50। দেখো 4 আর 22টা কিন্তু নিচে আসবে, ওকে, আর 7টা উপরে চলে যাবে। এটা তো তোমরা জানোই, দশমিকটা এখানে উঠে যাবে, তাহলে দশমিক পর দুটো সংখ্যা আছে না, ডবল জিরো, এখানেও দশমিকটা উঠে যাবে, তখন কি হবে, উপরে চলে আসবে দুটো শূন্য। এবারে দেখো 100 100 কেটে যাবে, তারপর কি হয়ে যাবে দেখো, বা আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো কি হবে এবারে, এবার আমি কাটবো, অঙ্কটা করবো, আমরা এখানে 7 দিয়ে যদি এটাকে কাটা হচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে বলো, 7 দুগুণে 14, 3 আর 5 পিছনে নেবে, তো কত হয়ে যাবে, 5 7 35। এবারে এই জিরো আর এই জিরোটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে 175কে এখানে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। সো এবার দেখো কি হবে, দেখো 2 দিয়ে কাটবো, এই সংখ্যাটাকে 2 দিয়ে কেটে দেবো। সো কি হবে দেখো তো, 2 দুগুণে 4, 1 3, 2 একে 3, সরি 2 একে 2, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তারপর 2 দিয়ে এটা কেটে দেবো, 2 একে 2 11 22। এবারে 4 দিয়ে কেটে দেবো এটাকে, তো কি হয়ে যাবে, 4 5 20, 15 হচ্ছে এখানে, তো 3 4 12, 26, তো কি হয়ে যাবে, 4 5 20, তারপরে এখানে 15 হলো, তো 3 4 12, আর তারপরে 4 নাম 36। দেখো 2156কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করছি, কত হবে বলো, 4 5 20, 15, 3 4 12, এই 3 এখানে 6টা বসে যাবে, তো কত, 4 নাম 36। তো কত হলো, এটা হয়ে গেল 4 দিয়ে কাটার পরে। আশা করি বুঝে গেছো তোমরা। এর 11 দিকে যখন কাটবো এটাকে, তখন কি হয়ে যাবে বলো তো, 4 11 44, 44, তাহলে 4 তো করে 13, 9 13, সো 9 11 99, তাহলে কত রয়ে যাবে, 49/25। সো এবারে কি হয়ে যাবে দেখো, বা আর রইবে, আর ইকুয়াল টু স্কোয়ারটা উঠে এদিকে আসবে, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 49/25। সো কি হয়ে যাবে এখানে, তাহলে আর ইকুয়াল টু, দেখো 7 ইন্টু 7, 5 ইন্টু 5। সো আমরা এখানে কি জানি বলো, দুটো সংখ্যা যখন একই থাকে, 7755, আর ওর যখন রুটের মধ্যে থাকে, তখন তো একটা সংখ্যা আসে, দুটো যখন কমন সংখ্যা হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, 7/5। সো 7/5 যখন হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, আর ইকুয়াল টু 7/5 এর কত হয়ে যাবে, 1.4, 1.4 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হচ্ছে, আর ইকুয়াল টু
1.4 সেমি। সো এখানে আমার কি চেয়েছে, ব্যাস চেয়েছে। অতএব ব্যাস কত হয়ে যাবে, 2 ইন্টু 1.4, 2 ইন্টু 1.4 ইকুয়াল টু 2.8 সেমি। এবারে তোমরা উত্তরটা নিজের ভাবে ভালো ভাষায় লিখে নেবে। অঙ্কটা এখানে তাহলে কি হলো দেখো, এখানে তাহলে বলা হয়েছিল যে বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431 টাকা লেগেছে টোটাল বলটা বানাতে। ওকে, একটা পুরো এমনি বল বানাতে, চামড়ার বল, এই প্রতি ধরো এটাকে আমি 1 বর্গ সেমি ধরে নিচ্ছি, 1 বর্গ সেমি যদি 17.50 টাকা লাগে। ওকে, তো বলছে পুরো বলটা বানাবার জন্য 431.20 টাকা লেগেছে। তাহলে বলছে বলটির ব্যাসের দৈর্ঘ্য বলো, যে এই পুরোটা যে বানিয়েছে, পুরোটার এই ব্যাসের দৈর্ঘ্যটা, এটাকে বলছে নির্ণয় করো। এই পুরো যে বলে যে ব্যাসের দৈর্ঘ্যটা যে আছে যে টোটাল, ওটা নির্ণয় করতে বলেছে। সো আমরা এখানে সূত্র হিসাবে জানি যে এখানে শুধু যদি ব্যাসের দৈর্ঘ্যটা বার করতে চাই এটা সম্ভব হবে না। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা এখানে ব্যাসার্ধ নিয়ে নিলাম। ওকে, ব্যাসার্ধ আমরা দেখো আর নিয়ে নিলাম। তো তাই আমরা কি করেছি, বলটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। অতএব বলটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলে, 4 পাই স্কোয়ার বর্গ সেমি। তো কি করলাম এখানে, তারপর আমরা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে খরচ কত হয়েছে, প্রতি বর্গ সেমিতে এখানে আমরা খরচ বার করতে চাইছি। সো এখানে প্রথম থেকেই বলা হয়েছে যে 1 বর্গ সেমিতে 17.50 টাকা লেগেছে। সো এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলে, 4 পাই স্কোয়ার, মানে এখানে আমরা পুরো বলটাকে ধরে নিচ্ছি। অতএব একে যদি এত তাহলে পুরোটাই কত হবে, যে সমগ্র তলের যে ক্ষেত্রফলের সূত্র ইন্টু 17.50, কি হবে তাহলে ওখানে 17.50। তারপরে কি করলাম এখানে, যে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বলতো, এই যে এখানে তাহলে যদি আমি 1 বর্গ সেমি যদি ধরে নিচ্ছি আমি 17.50, সো সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো 4 পাই স্কোয়ার ইন্টু এই পুরোটা 17.50 ইকুয়াল টু কি হয়ে গেল, পুরো টাকাটা যেটা ধরে নিয়েছে 431.20। তো এখান থেকে আমাকে ব্যাসার্ধটা বের করে নিব প্রথমে। তো আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমার কি বেরোলো দেখো। পরে আমরা এটাকে লিখে নাও, যদি লিখতে চাও একটা পজ নিয়ে ছোট্ট পজ নিয়ে লিখে নাও বা বুঝে নাও। এবার দেখো যখন পুরোটা করার পর আমার আর স্কোয়ারের ভ্যালু কত বেরোলো, 49/25। সো এখানে আমি কি করলাম, আর এর স্কোয়ার হাঁটিয়ে দিলাম, তো রুট এদিকে চলে এলো। আমরা এটা কি সূত্র জানি বলো, যখনই রুটের ভিতরে যদি 9 × 9 থাকে, তো কি হবে, দুটো সংখ্যা যখন এক থাকবে ওটা একটা সিঙ্গেল সংখ্যা বেরিয়ে যাবে। সো দুটোর মধ্যে আমার কি হলো দেখো তো, 7 × 7 আর 5 × 5 ছিল, তো 7/5। তো ব্যাসার্ধ বলে আমি কত পেয়ে গেলাম, 1.4 সেমি। এখানে আমি কি বলি যে চামড়ার বলের ব্যাস, তো আমরা কি বললাম যে চামড়া বল মানে গোলকটির ব্যাস হলো, ব্যাসার্ধ হলো 1.4 সেমি। তাহলে ব্যাস কি হবে দেখো, ব্যাসার্ধ মানে অর্ধেক, এই পুরো গোলকের অর্ধেক যদি তোমার 5 সেমি হয়, তাহলে পুরোটা কত হবে বলো, 10 সেমি। অবভিয়াসলি পুরোটা মিশে গেলে তাহলে এখানেও 5 সেমি থাকবে। তাই এখানে কি করলাম, 2 ইন্টু 1.4, 2 ইন্টু 1.4 কত হয়ে গেল, 2.8 সেমি। অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা ট্রাই করব। ওকে, দেখো কি বলে পরের অঙ্কটা, পরের অঙ্কটা বলে তোমার যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। অতএব বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তোমাদেরকে আমি একটা বুঝিয়ে দিয়েছি,
যে যখন কোনো বলে বলা হবে যে কত ঘন সেমি লোহা আছে, মানে মনে রাখবে যে ওটা পুরো ফুল বটে, ওটা একটা ফুল বল বটে, ওটা একটা গোলক, ফাঁপা গোলক নয়। ওটা কি বটে? এটা গোলক নয়, পুরো বলার একটা লোহা ঢুকানো আছে। বলছে কত, তাইলে লোহা বলটি কত পরিমাণে তাহলে লোহা আছে বলছে। তাহলে এখানে কি, এখানে আয়তনের সূত্র হবে। এখানে কি তোমাকে সমগ্র ক্ষেত্রফল তোমাকে এখানে বার করতে বলেনি, বলা হয়েছে কত এর ভিতর তাহলে কত তাহলে তোমার লোহা আছে, এর ওজনের হিসেবে বলা হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে সবসময় আয়তনের সূত্র হবে, আয়তনের সূত্র হবে। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝে গেলে একবার, ঠিক আছে তো। সো এবারে দেখো আমরা অঙ্কটা করব। কি বলা হয়েছে, বলা হয়েছে স্কুলে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় এর ব্যাসের দৈর্ঘ্য বলা হয়েছে 60 সেমি। তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে এর ভিতরে কত ঘন সেমি লোহা আছে এটা আমরা একটা জানি। যে ব্যাস থেকে সবসময় আগে আমরা ব্যাসার্ধ বের করেই নিতে হবে আমাদেরকে। ওকে, সো ব্যাসার্ধ বার করার পরে করতে হবে, ওটা 7 সেমি করে হবে না, কারণ আমরা যখনই কোনো সূত্র ইউজ করি, সো আয়তনের সূত্র কি বলে বলো, 4/3। দেখো আয়তনের সূত্র কি বলে, 4/3 পাই আর কিউ, ঘন সেমি, ঘন সেমি। তো এখানে কি আর মানে কি, আমরা সবসময় আর মানে আমরা কি ধরি বলো, ব্যাসার্ধ। আর মানে সবসময় আমরা ব্যাসার্ধ ধরি, তাই কি হয়ে যাবে এখানে, ব্যাসার্ধ বার করতে হবে প্রথমে। সো তাহলে এখানে আগে কি করবো আমরা, দেখো আমরা কি করবো, শর্টকাট, শর্টকাট সরি স্টুডেন্টস, একটু স্ক্রিনে অসুবিধা হচ্ছে আমার, সরি। দেখো শর্টকাট খেলার, দেখো এখানে তাহলে কি হবে, শর্টকাট খেলার বলের ব্যাসের দৈর্ঘ্য কত আছে আমাদের এখানে, শর্টকাট খেলা বলের ব্যাসের দৈর্ঘ্য 60 সেমি। তাহলে অতএব শর্টকাট খেলার বলের, এছাড়া আমরা ভাষা নিজের হিসাবে দিয়ে দিব। ওকে, এখানে আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অতএব শর্টকাট খেলার বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে, সরি স্টুডেন্টস একটু স্ক্রিনের জন্য। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, শর্টকাট খেলার বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়ে যাবে, আর ইকুয়াল টু 7/2 সেমি। সো 7/2 মানে কত হয়ে যাবে বলো এখানে আমাদের, 7/2 মানে কত হয়ে যায়, 3×6, 1 পয়েন্ট দিয়ে একটা জিরো নিয়ে নেব, তাহলে 5×10। তাহলে এখানে শর্টকাট খেলার বলের কি হয়ে যাবে, ব্যাসার্ধ কত হয়ে গেল, 3.5, 3.5 সেমি। তাহলে বলটির আয়তন কত হয়ে যাবে, অতএব বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে এখানে কি আয়তন বোঝানো হয়েছে কত ঘন সেমি লোহা আছে। তাহলে এখানে কি ক্ষেত্রফলের সূত্র হবে না, এখানে ক্ষেত্রফল যদি তুমি বার করছো, পুরো একটা সমগ্র হলে ক্ষেত্রফল বার করছো, ওটা তুমি বুঝতে পারবে না। ওটা যে তুমি পুরো চারদিকটা অনুভব করবে, কিন্তু যখন লোহা, যখন আয়তন বলা হয়েছে, তখন আমি বারবার বলে রেখেছি যে লোহা ঢোকানো আছে, এটা পুরো আয়তনটাকে মানে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছে, তাই এখানে কি হবে, এখানে আয়তনের সূত্র হবে। তো কি হবে, অতএব বলটির আয়তন
তো এই বলটির আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউ ঘন সেমি। সো এখানে কি হয়ে যাবে? 4/3 পায়ের ভ্যালু কত পড়ে? 22/7। আর 3 কত আছে আমাদের এখানে? আর এর মান 3.5টা হোল কিউ ঘন সেমি। এবারে কি হবে? এবার যখন ক্যালকুলেশন আমরা করবো তখন কি হয়ে যাবে? 4/3 22/7 ইন্টু 3.5 3.5 3.5 দশমিক উঠে যাবে তো 10 হয়ে যাবে। এখানে দশমিক উঠে, দশমিকের পর একটা সংখ্যা আছে 10, এখানেও দশমিক উঠে গেল, দশমিকের পর একটা সংখ্যা আছে তাই 10। সো এবারে কি এবারে 7 দিয়ে যখন কেটে যাবে এটাকে, 5 7 35। এবার দেখো 2 11, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কেটে যাবে এখানে, 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35। সো এবারে এই 2টা দিয়ে কেটে যাবে এটাকে, 2 দুগুণে 4, আবার এইখানে 5 দিয়ে কেটে যাবে এই 10 থেকে, 5 দুগুণে 10, 2 আর 2 কেটে যাবে এখানে। তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো? 11 ইন্টু 7/3। সো এটা কত হয়ে যাবে? 539/3। তো 539/3 কত হয়ে যাবে বলো তো তোমাদের? 179.2 ঘন সেমি। সো এটাই তোমার উত্তর এখানে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। আরেকবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে যে এখানে একটি শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য 60 সেমি। অতএব বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তো আমি কি করলাম দেখো তো এখানে, অতএব শর্টকাট খেলার জন্য বলের ব্যাসের দৈর্ঘ্য কত? 60 সেমি। সো আমরা এখানে সূত্র কি জানি বলো? 4/3 পাই আর কিউ। আর আমাদের কি ডিনোট করে বলো? ব্যাসার্ধ। আর আমাদের কি ডিনোট করে? আর সবসময় ডিনোট করে ব্যাসার্ধ। সো এখানে যদি আমার ব্যাস দেওয়া রহে 7 সেমি, তাহলে এই ব্যাসটাকে আমি এখানে বসাতে পারবো? পারবো না। আর এর জায়গায়, তাহলে আর এ বসানোর জন্য আমাকে ব্যাসার্ধ চাই। সো আমি তাহলে এখানে কি করেছি? 7/2 3.5 পেয়ে গেছি। তো তাহলে আমি এখানে আর এর মান বার করে নিলাম 3.5 সেমি। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝে গেছো আমার কাছ থেকে। সো কি করলাম যে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যাসের দৈর্ঘ্য 60 সেমি, তো আমার ব্যাসার্ধ বার করে নিতে হবে আমাকে। ব্যাসার্ধ কত বেরিয়ে গেছে আমার? 3.5 সেমি। তো এবার আমাকে বলে যে বলটিতে কত পরিমাণে লোহা আছে। তো বলটিতে যে লোহা আছে ওটা বার করার জন্য আমাকে কি করতে হবে? অতএব বলটির আয়তনটা আগে বার করে নিতে হবে। তো আমার এখানে আয়তনের সূত্র কি বলে বলো তো? 4/3 পাই আর কিউ ঘন, এখানে সেমি আছে তাই এখানে ঘন সেমি হবে। তো এখান থেকে আমি এই সূত্রটা ইউজ করলাম, 4/3 পাই আর কিউ। সেখানে আর এর ভ্যালু বসালাম আমি 3.5, যে আমি ব্যাসার্ধটা পেয়ে গেছি। সো এই পুরো বার করার পরে আমার কি হলো? অ্যান্সার কত চলে এলো আমার? 179.2/3 ঘন সেমি। সো তাহলে এখানে আমি উত্তরে কি লিখতে পারি? অতএব বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে আমি উত্তরে লিখে দেব, অতএব বলটিতে 179.2/3 ঘন সেমি লোহা আছে। আশা করি তোমরা এটা বুঝে গেছো 3-টা। এবার আমরা করব 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটায় কি দেওয়া আছে?
28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তো এখানে বলা হয়েছে, তো এ একটা দেখো গোলক আছে, ওকে, 28 সেমি, ব্যাস কত, 28 সেমি। এই গোলকটাকে বলছে এই জলে, পাবো এখানে দেখো কিছু জল আছে, বা ধরো একটা বালতি বড় জলের বড় বালতি। তো বলছে এখানে বলছে যদি নিমজ্জিত করা হয় তাহলে কত পরিমাণে জল এই জলটা বেরিয়ে নিয়ে বলছে জল বেরিয়ে যাবে, ওকে। সো কি বলা হয়েছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরল গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। সো কি পরিমাণে জল অপসারিত করবে, তো এখানে আমাদেরকে দেখতে হবে যে গোলকটার আয়তন কত। এখানে অঙ্কটাকে ট্রিকি ভাবে দিয়েছে, এখানে কি বলেছে, তাহলে আমাকে এখানে জল অপসারিত করবে এটা আমার বার করার নেই, দেওয়া আছে, এটাও বলেছে, কিন্তু এটার মানে কি প্রথমে আমাকে বার করে নিতে হবে যে বলের ঘন সেমিটা কত, টোটাল যে আছে এর আয়তনটা তাইলে কত, তাহলে এটা কি পরিমাণ, তাহলে এটা ভারী হবে, এই আয়তনটা এখানে বার করতে হবে, ওকে। তো এখানে কি হবে তাহলে অঙ্কটা, দেখ কি আছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বলেছে। মনে রাখবে যখনই আমরা কোনো সূত্র ইউজ করব ওখানে ব্যাস ইউজ হয় না, ব্যাসার্ধ ইউজ হয়, কারণ আর যে ডিনোট করি এটা সবসময় ব্যাসার্ধকে ডিনোট করে। যদি আমাকে অ্যান্সারটা ব্যাসে খুঁজে থাকে তাহলে আমি কি করব, যদি বলে ব্যাস তাহলে আমি কি করব 2 × r হয়ে যাবে আমার, ওকে। সেখানে তাহলে আমি কি করব দেখো, অতএব এখানে নিডেড গোলক বলা হয়েছে, মনে রাখবে এখানে নিডেড গোলক বলা হয়েছে, নিডেড গোলকের ক্ষেত্রে সবসময় কি হয়, আয়তনের সূত্র ইউজ হয়, ওকে। আর এখানে বলটাও যে পড়বে, এই যে নিডেড গোলকটা যে পড়বে, ঠিক আছে, এখানে গোলক বলা হয়েছে নিডেড গোলক, মানে ওটা কি পুরো ভারী রইবে, ওটার মধ্যে কোনো ফাঁপা থাকবে না, তো ওটা নর্মাল গোলকের টাইপে হবে না, তাহলে গোলকের সূত্র বা গোলকের সমগ্রতলের সূত্র ওখানে ইউজ হবে না। যখনই কোনো নিডেড বলা হবে তখনই ওখানে আয়তনের সূত্র ইউজ হবে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে এখানে কি হবে, নিরেট নিরেট গোলকের নিরেট গোলকের ব্যাস ব্যাসের দৈর্ঘ্য কি বলা হয়েছে, নিরেট গোলকের এখানে ব্যাসের দৈর্ঘ্য কত আছে, 28 সেমি। সো অতএব নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো তো, 28/2, 14 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 14 সেমি। অতএব গোলকের অতএব গোলকটির অতএব গোলকটির অতএব গোলকটির আয়তন অতএব গোলকটির আয়তন কত হয়ে যাবে, 4/3 পাই r কিউ ঘন সেমি। তাহলে কি হয়ে যাবে, 4/3, পায়ের ভ্যালু কত বটে 22/7, আর কিউর ভ্যালু কত এখানে 14,
তার হোল কিউব ঘন সেমি। তাহলে এখানে কি করবো দেখো, 4/3 22/7 ইন্টু 14 14 14 কি হবে, 7 দিয়ে কেটে গেলে 7 দুগুণে 14 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 34496/3 ঘন সেমি। সো 11 পূর্ণ 2/3 ঘন সেমি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এখানে কি, গোলাকের এখানে আয়তনটা বার করতে হলো আমায়, ঠিক আছে তো। এই অঙ্কটায় কি ছিল তাহলে তোমরা একবার পড়ে দেখতে পারো, ওকে। দেখো ইয়ে তাহলে দেখো, এখানে মনে রাখবে সবসময়, ঠিক আছে তো, যে এখানে কি বলা হয়েছিল অঙ্কটা, দেখো 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। তাহলে ওখানে কি বলা ছিল যে 28 সেমি ব্যাস বিশিষ্ট, ওকে। 28 সেমির ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলককে বলছে ব্যাস 28 সেমি আছে, ওকে। স্বভাবে একটা বালতি নিয়ে নিয়েছে এখানে, তো এখানে জল আছে। তো বলছে যে কত জল বলছে এখানে অপসারিত করবে, এই জল কত জল বলছে অপসারিত করবে। সো একটা জিনিস মনে রাখবে যে আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি তার সম আয়তনের জল অপসারিত করবে। কি করবে, সম আয়তনের জল অপসারিত করবে। তাহলে কি করবে, এখানে এখানে আমি জল কত অপসারিত করবে সেটা তো বুঝতে পারবো না। তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে এখানে বস্তুটির আয়তনটা বার করে নিতে হবে। তো বস্তুটির আয়তন যদি আমরা এখানে বার করে নিয়েছি তাহলে আমরা এখানে বুঝে যাব যে বস্তুটার যত আয়তন হবে অত ঘনসেমি জল বার করবে, এটা বুঝে যাব, ওকে। সো তাহলে এখানে কি হবে দেখো, একটা জিনিস মনে রাখবে, মনে রাখবে কি বলতো, অপসারিত জলের আয়তন সমান কি হবে, নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন। এই জিনিসটা মনে রেখে নেবে, ওকে। সো এখানে যে কত পরিমাণে জল অপসারিত করবে, তো নিরেট গোলকের যে আয়তনটা হবে, ওকে, আমরা বুঝে নেব যে যে আয়তনটা নিরেট গোলকে রয়েছে সেই আয়তনের জলই অপসারিত করবে। এখানে আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম। সো তারপর কি করলাম আমরা, দেখো আমরা তারপর আমরা করলাম যে মনে রাখবে সবসময় যে আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তনের জল অপসারিত করে, ওকে। যে সম আয়তনের জল অপসারিত করে, তাহলে এখানে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে, তাহলে কি পরিমাণ জল অপসারিত করবে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হলো, এই গোলকের আয়তন বার করতে গেলে ওটা বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম তাহলে, দেখো নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি দেওয়া ছিল। সো এখানে আমরা ব্যাসার্ধ বার করে নিলাম আর ইকুয়াল টু 14 সেমি। এবার আমরা গোলকের আয়তনটা বার করলাম। গোলকটির আয়তনের সূত্র কি হয়, 43 πr কিউ ঘন সেমি। সেখানে কি হলো, সূত্র হিসাবে বসালাম, ব্যাসার্ধ যে ছিল 14 সেমি, এত বেরিয়ে গেল। সো এবার আমরা তোমাকে অ্যান্সারটা একটু ভালো করে লিখে দিচ্ছি, মানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে তো। দেখো কি হয়, দেখো আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি
তার সম আয়তন জল অপসারিত করে। সুতরাং অপসারিত জলের আয়তন ইকুয়াল টু নিরেট গোলকের আয়তন। এখানে আমাকে বলা হয়েছে যে কত পরিমাণ জল অপসারিত করবে। তো যে পরিমাণে গোলকের আয়তন হবে সে পরিমাণে জল নিমজ্জিত করবে, অপসারিত করবে। তাহলে এখানে গোলকের আয়তন কত হয়ে গেছে? গোলকের আয়তন বার করতে গিয়ে আমরা কত বার করলাম বলো? 11,498.2 ঘন সেমি। তাহলে এখানে নিরেট গোলক কি পরিমাণে জল নিমজ্জিত করবে? উত্তর এটাও লিখে দিতে পারো এক্সামে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, এটা প্রথমে লিখে দেবে, তারপর অঙ্কটা করবে, কোনো অসুবিধা নেই। নিরেট গোলকটি 11,498.2 ঘন সেমি জল অপসারিত করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। তোমরা বুঝে গেলে অঙ্কটা কোনো অসুবিধাই হবে না। তাই তোমাদেরকে আরো একটু ডিপলি ভাবে বুঝিয়ে দিলাম। ওকে? তো এবার আশা করি তোমরা অঙ্কটা পুরোপুরি এটা বুঝে নিয়েছো যে এই পোর্শনটাকে তোমরা আগে লিখতে পারো। ওকে? এই পোর্শনটা যে এখানে এটাই বলা ছিল যে ধরো এই বালতিটার মধ্যে আছে, এখানে একটা বল ঢুকিয়ে দেওয়া হলো 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তো তাহলে এখানে যে জলগুলো আছে কি পরিমাণে জল তাহলে এখান থেকে বেরোবে? সো এখানে কি বলা হয়েছে যে আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তন জল অপসারিত করে। তাহলে এখানে কি করতে হবে? সুতরাং অপসারিত জলের আয়তনটা বার করতে গেলে কি করতে হবে? সমান নিরেট গোলকের আয়তন। সো আমরা নিচ্ছি না নিরেট গোলকের আয়তনটা বার করে নিলাম। সো নিরেট গোলকের আয়তন একবার যখন বার হয়ে যাবে তো আমরা পুরোটা ওকে জলেরই তো বার হয়ে গেল যে কত ঘন সেমি বার হয়ে গেল, যেহেতু অপসারিত জলের আয়তন ইকুয়াল টু নিরেট গোলকের আয়তন। আর এখানে তোমায় কি জিজ্ঞেস করা হয়েছে দেখো, যে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে, কি পরিমাণ জল অপসারিত হবে সেটা বার করা হয়ে গেছে। তো তোমরা এখানে করে নিতে পারো। ওকে? দেখো অঙ্কটা একবার করে নাও। দেখো স্ক্রিনশট নিয়ে নাও, এবারে পরেরটা উঠিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা হাঁটিয়ে দাও কোনো অসুবিধা নেই। ওকে? এবারে আমরা 5 অঙ্কটা করব। তো এখানে 5 অঙ্কটায় কি আছে বলো তো? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা গ্যাস বেলুন আছে, ঠিক আছে? না গোলাকার গ্যাস বেলুন, ওটা ফোলানোর আগে ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য 60 সেমি, আর 60 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হিসেব করে লিখি। সো দেখো ভাবো বেলুনটি ফোলাবার আগে ব্যাসার্ধ কত থাকছে? ধরো এই বেলুনটি ফোলানো হয়নি, তার আগে ব্যাসার্ধ
60 সেমি থাকছে। ওকে, এবং 60 সেমি থেকে কি হচ্ছে 21 সেমি চলে যাচ্ছে। অতএব খোলাবার পরে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে, খোলাবার পরে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 21 সেমি। সো বলা হয়েছে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রলের ক্ষেত্রফলের অনুপাত হিসেব করে লিখি। এটা আরো ইজি অঙ্ক। চলো, এখানে বলেও দেওয়া আছে যে সমগ্রলের ক্ষেত্রফলটা বার করতে হবে, অনুপাত বার করতে হবে। সো তাহলে এখানে কি করবো, তারপর আমরা করবো যে বেলুনটি ফোলাবার পূর্বে ব্যাসার্ধ কত ছিল, 60 সেমি। অতএব বেলুনটি ফোলাবার পূর্বে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 60 সেমি। সরি, সেমিটা এখানে লেখা যাবে না, 60 সেমি। অতএব বেলুনটি ফোলাবার পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr² বর্গ সেমি। 4πr² কি হয়ে যাবে, 4π² বর্গ সেমি। সেখানে যদি 4π² বর্গ সেমি, এটা কি হবে, 4πr² মানে কি, তাহলে এখানে 7 তার হোল স্কোয়ার বর্গ সেমি। ওকে, এবারে দেখো বেলুনটি খোলাবার পূর্বে হলো এটা, এবারে পরের সমগ্র পরে কত হচ্ছে 21 সেমি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, বেলুনটি খোলাবার পরে বেলুনটি খোলাবার পরে ব্যাসার্ধ বেলুনটি ফোলাবার পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 21 সেমি। সো অতএব বেলুনটি ফোলাবার পরে সমগ্র তলের ক্ষেত্রফল হলে কত হয়ে যাবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, 4πr² বর্গ সেমি। কত হয়ে যাচ্ছে তাহলে, 4πr² মানে কত, 21 তার হোল স্কোয়ার বর্গ সেমি। অতএব কি হবে, এখানে কি বলেছে যে পূর্বের ও পরের সমগ্রলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে কি করব, অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 4πr² মানে এখানে 7² যাচ্ছে, অনুপাত 4π21 তা হোল স্কোয়ার। সো এখানে কি হবে দেখো, 4π কেটে যাবে, তাহলে কি হবে দেখো, 7² হয়ে যাবে, অনুপাত দেখো 7² অনুপাত 21²। কারণ দেখো এই
ফোর পাই আর এই ফোর পাই কেটে যাবে। ওকে, তো কেটে যাবে। সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ারকে আমরা স্কোয়ারে হাঁটিয়ে দিতে গেলে কত হবে? 21, 21। এই 7 দিয়ে যদি কেটে যাচ্ছে, এটা 3 7 21, আর এই 7 দিয়ে কেটে যাবে 21কে, 3 7 21। তাহলে কত হবে? 1 অনুপাত 3 ইন্টু 3 কত হবে? 9। তো তাহলে পূর্বের সমগ্রলের ক্ষেত্রফল কত হবে? 1, আর পরে কত হয়ে যাবে? 9। তো এটা হচ্ছে অঙ্কটা। দেখো, গোলাকারে বেলুন বললো, ওকে, তো দেখো কি হয়েছিল। গোলাকার বেলুন বলেছিল যে খোলাবার আগে ব্যাসার্ধ কত হচ্ছে? 60 সেমি। খোলাবার পরে ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি। তো বেলুনটির পূর্বের ও পরে সমকটলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলা হয়েছিল। আশা করি অঙ্কটা বুঝে গেছো। তো কি করেছিলাম তাহলে আমরা? আমরা এখানে করেছিলাম যে প্রথমে করেছিলাম বেলুনটি ফোলাবার পূর্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। অতএব সমকটলের ক্ষেত্রফল, যে এখানে অনুপাত বার করতে বলা হয়েছে, প্রথমে ফোলানোর পূর্বের সমকটলের ক্ষেত্রফল তো বার করলাম 4 পাই r স্কোয়ার। তো আর এর মান যেহেতু 7 আছে, এটাই 7 স্কোয়ার। তারপরে কি করলাম? বেলুনটি ফোলাবার পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? 21 সেন্টিমিটার রয়েছে, এখানে 21 সেন্টিমিটার দেওয়া আছে। সো বেলুনটি ফোলাবার পরে সমকটলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার। তো আর স্কোয়ার মানে কত হয়ে যাবে? এখানে গোলকের সূত্র ইউজ হবে, প্রপার গোলক, মানে এখানে বেলুন মডেল। সো এখানে আর এর মান কত আছে? 21 আছে, দেওয়া আছে ব্যাসার্ধ ফোলাবার পরে। সো যখন বলা হয়েছে বেলুনটি পূর্বের ও পরের সমকটলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি, দুটোর অনুপাত দেওয়া দিলাম এখানে। তো দেখো, এভাবে ক্যালকুলেশন হলো। ক্যালকুলেশনে কি বেরিয়ে গেল? 1.1 অনুপাত 9। সো যদি বলা হয় যে বেলুনটির পূর্বের সমকটলের ক্ষেত্রফল ছিল 1, আর পরের সমকটলের ক্ষেত্রফল কত হবে? 9। অ্যান্সার। উত্তরটা তুমি নিজের ভাষায় লিখে নিতে পারো। ওকে, সো এখানে তোমাদের 5 অঙ্কটাও হয়ে গেছে। তোমরা চাইতে গেলে একটু জুম করে দিচ্ছি, ওকে, লিখে নিতে পারো বা পজ করে করে নিতে পারো। নাও, সো এবারে পরের 6 থেকে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব। তার জন্য একটা আমি ছোট্ট পজ নিচ্ছি, তোমরা অঙ্কগুলো মানে আগেরগুলো একবার দেখে নিয়ে কনসেপ্টগুলোকে একটু ক্লিয়ার করে নাও।